সালামু আলাইকুম। সো ফোর্থ পার্টের প্রথম অধ্যায়, এখানে মূলত আজকে আমরা ডিসকাশন করব আয়কর ধার্যকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট। বেসিকলি এটা আমাদের জন্য, আমাদের সিএর বোথ সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেল দুটোর ট্যাক্সেশনের জন্য এবং সিএমএ বা অন্য অন্য প্রফেশনাল ইনস্টিটিউশনের ট্যাক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর ধার্যকরণ আন্ডার সেকশন 18 থেকে শুরু করে আন্ডার সেকশন 25 পর্যন্ত করব। কর ধার্যকরণের ভিত্তি, বেসিস অফ ট্যাক্সেশন। তো আমরা শুরু করছি আজকের প্রথম সেকশন, সেটি হচ্ছে সেকশন 18, কর ধার্যকরণ। কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা হইবে। অর্থাৎ একজন ব্যক্তির যে ইনকাম ইয়ার আছে, আমরা জানি সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। আমরা জানি সাধারণত 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে জুন 30 ভিতরে প্রতি বছরই একটা আয় বর্ষ আসে, যে বর্ষে আমরা কার্যক্রম পরিচালনা করি। আয় বছরের পরের বছরকে আমরা বলি হচ্ছে যেটা কর বর্ষ বলে, অ্যাসেসমেন্ট ইয়ার। তো আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের উপরে মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আয়কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হইবে। এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে যে কোনো কর বর্ষ ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা হবে। অর্থাৎ আয় বর্ষের ইনকাম আর রেট ফিক্স আপ হবে হচ্ছে কর বর্ষে। যদিও আমরা এখন নতুন যে এবার ফাইন্যান্স অ্যাক্ট 2024 আসলো, সেখানে আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগের মতো রিট্রোস্পেক্টিভ না হয়ে প্রসপেক্টিভ হচ্ছে। অর্থাৎ যে বছর আমরা শুরু করতে যাচ্ছি আয় বর্ষ বসে আমরা জানবো যে কর বর্ষের রেট কত হবে। তো যাই হোক, এটা একটা ভিন্ন জিনিস। মূল কথা হচ্ছে আয় বর্ষের ইনকামের উপরে কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ারের রেট ধরে আমরা আয়করের ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করব। তবে আয় বর্ষ ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর নির্ধারিত আয়ে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা যাইবে। অর্থাৎ আয় বর্ষ হয়ে গেছে, অতীতের কোনো আয় আপনি গোপন করেছেন বা ভুলক্রমে আসে নাই, বা অতীতের আয় এখন আসছে, সেরকম ক্ষেত্রেও আপনার আয় নির্ধারিত হবে এবং সেই নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে। এই আইনের বিধানাবলী নিম্ন বর্ণিত করাদি ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। এখানে খেয়াল করবেন, ধার্য মানে হচ্ছে ধরা, আরোপ মানে কত পার্সেন্ট হবে, কীরকম হবে, পরিশোধ বা সংগ্রহ। অর্থাৎ আপনি পরিশোধ করবেন অথবা আপনার কাছ থেকে টিডিএস বা অগ্রিম কেটে নেবে। তাহলে এই আইনের বিধানাবলী সাপেক্ষে করাদি মানে কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে কীভাবে? উৎসে কর মানে আপনার যেখান থেকে আয় উৎস, সেই উৎসে কর কর্তন হবে, ডিডাক্টেড অ্যাট সোর্স। অগ্রিম আয়কর, অর্থাৎ আমরা জানি যে বছরে আমরা আয় বর্ষে আয় করি তার 4 ভাগে অগ্রিম আয়কর প্রদান করতে হয়, স্পেশালি কোম্পানির ক্ষেত্রে। তারপর হচ্ছে ন্যূনতম কর। অনেক সময় যেটা হয়, কর আসে না, আপনার হয়তো লস আছে কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হয়, সেটাকেও কর হিসেবে ধরা হবে, অথবা অন্য কোনো কর। সো এই ধার্যকরণের আমরা বুঝতে পেরেছি। এবার এর এই 18 পরবর্তী অংশ সেকশন 18 সাবসেকশন 4 বলা আছে, এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন নির্ধারিত হারে ও প্রকৃতিতে সারচার্জ অথবা অন্য কোনো চার্জ ধার্য, আরোপ বা সংগ্রহ করা হবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স বাদেও সারচার্জও এর ভিতরে চলে আসবে। 5 নম্বর সাবসেকশনে বলা আছে, এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ অংশ 7, আমরা এখন পড়ছি অংশ 4, অংশ 7-এ বলা আছে, 7ম তফসিলে বলা আছে কিভাবে আয়কর ধার্য হবে। মূলধনী আয় হিসেবে পরিগণিত যে কোনো আয়, অর্থাৎ ক্যাপিটাল গেইন, আমরা দেখব ক্যাপিটাল গেইনের এর পরের ক্লাসে আমরা ক্যাপিটাল গেইন এবং হচ্ছে আপনার একটা হচ্ছে লভ্যাংশ অর্থাৎ রেভিনিউ আয়, হ্যাঁ, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন মানে রেভিনিউ ইনকাম এবং ক্যাপিটাল ইনকামের আমরা ভাগ করে বুঝাই দিব আপনাদেরকে যে মূলধনী আয় বলতে কি বোঝায়, সেটা কীভাবে আসবে। লভ্যাংশ হতে পরিগণিত যে কোনো আয়, লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম অথবা এরূপ কোনো প্রকৃতির খেলায় জয়লাভ করে কোনো অর্থ প্রাপ্তি হলে সেই আয়কেও ধরা হবে। অর্থাৎ শুধুমাত্র আপনি স্যালারি, হাউস প্রপার্টি অথবা রেন্টাল, ডিভিডেন্ড এবং অন্য অন্য আয় ছাড়াও আপনার
ক্যাপিটাল গেইন, তারপরে ডিভিডেন্ড অথবা কোনো রকম লটারি বা কোনো মাধ্যমে পেলেও সেটাকে আয় হিসেবে ধরা হবে। এই যে 18 সেকশনে যেগুলো বলছি, এর পরে অতিরিক্ত আকারে আর একটা অতিরিক্ত কর আরোপ সেকশন 19-এ বলা আছে যে এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদিত ব্যতীত, মানে পারমিশন ছাড়াই কোনো ব্যক্তির বাংলাদেশের নাগরিক নয় এরূপ কোনো ব্যক্তিকে কোনো আয়বর্ষে তাহার ব্যবসা পেশায় নিয়োগ প্রদান বা কর্মের সুযোগ প্রদান করিলে এইরূপ ব্যক্তি ওই আইনের অধীন প্রদেয় করের 50% অথবা 5 লক্ষ টাকা, এই দুইটার ভিতরে যেটা বেশি হবে সেটাকে পরিশোধ করতে হবে। এই সেকশনটা বুঝিয়ে দিই। ধরেন আপনি একটা ব্যবসা করছেন, এখন এই ব্যবসায় আপনি একজন ফরেনারকে নিলেন এবং এটা বাইডা, যেটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি যেটা আছে, যেখান থেকে পারমিশন নিতে হয়, ওয়ার্ক পারমিট নিতে হয়, এরকম ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি কাউকে এঙ্গেজ করলেন, অথবা আপনি একটা প্রোপ্রাইটারশিপ ব্যবসায় একজনকে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানিকে আনলেন বা ইউরোপিয়ান কাউকে আনলেন, যার পারমিশনটা, যার ওয়ার্ক পারমিট, যার পারমিশন নেওয়া হয়নি, এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো রকম খরচ প্রদান, যাকে এঙ্গেজমেন্ট করেন ইন ইউর বিজনেস অর প্রফেশন, তাহলে আপনি তাকে যে টাকা দিবেন তার 50% অথবা 5 লাখ টাকা, এই দুইয়ের মধ্যে যেটা বড় সেটাকে আপনার পরিশোধ করতে হবে। এটাকে অতিরিক্ত কর। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার, অর্থাৎ ফরেন এমপ্লয়িকে এঙ্গেজ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে 20 নম্বর সেকশন, আমদানি রপ্তানি বিনিয়োগের পার্থক্যের উপর কর আরোপ। এই ক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত বিবরণী হইতে প্রতীয়মান হয় যে, মানে আপনি একটা এই রিটার্ন সাবমিট করছেন যেখান থেকে বোঝা যাচ্ছে কোনো আমদানি বা রপ্তানি করেন এবং করদাতা ঘোষিত আমদানি রপ্তানির জন্য পরিশোধিত বা গৃহীত অর্থের পরিমাণের সহিত প্রকৃত লেনদেনের মধ্যে পার্থক্য, অর্থাৎ আপনি ডিক্লেয়ার করেছেন 100 টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করেছেন, অ্যাকচুয়ালি যে তদন্ত করে পাওয়া গেল যে আপনি 200 টাকার করেছেন, তাহলে এই যে অধিকটা করলেন এইটার উপরে আপনাকে একটা কিন্তু পেনাল্টি দিতে হবে। খতে বলা আছে, আর সেকশন 20 সাবসেকশন খতে বলা আছে, কোনো বিনিয়োগ করেন এবং করদাতা ঘোষিত বিনিয়োগকৃত অর্থের পরিমাণের সহিত প্রকৃত বিনিয়োগ অর্থের পরিমাণের পার্থক্য। আপনি ডিক্লেয়ার করেছেন ইন ইউর অ্যাসেসমেন্ট যে আপনি 1000 টাকা ইনভেস্ট করেছেন, রিয়েলি করেছেন 1500 টাকায়, 500 টাকা কিন্তু আপনি আনডিসক্লোজ ইনভেস্টমেন্ট করছেন। এই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে এই আইনের অন্যান্য বিধানকে ক্ষুণ্ণ না করিয়া, মানে অন্য অন্য জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেটা ক্ষুণ্ণ করবে না, তবে দফা কতে উল্লিখিত পার্থক্যের উপর যেটা আপনি অ্যাকচুয়াল, যেটা আপনি অর্থ আপনার ইম্পোর্ট বা এক্সপোর্ট করেছেন আর যেটা ডিক্লেয়ার করেছেন, এই পার্থক্য এটা কতে বলা আছে, এবং দফা কতে উল্লিখিত ঘোষিত বিনিয়োগকৃত অর্থের সহিত, অর্থাৎ যেটা আপনি ইনভেস্টমেন্ট করার কথা বলেছেন অ্যাসেসমেন্টে কিন্তু অ্যাকচুয়ালি বেশি করেছেন, এই যে ব্যবধান, এই ব্যবধানের পার্থক্যের উপর 50% হারে কর পরিশোধ হবে, অর্থাৎ কিন্তু হিউজ পেনাল্টি। আপনি যদি আয় অর্থাৎ রপ্তানি বা আমদানি গোপন করেন অথবা ইনভেস্টমেন্ট গোপন করেন, যেটুকু গোপন করেছেন সেই অ্যামাউন্টের উপর 50% হারে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। এটা সেকশন 20। সেকশন 21-এ বলা আছে, রিটার্নে অপদর্শিত বিদেশস্থ সম্পত্তির উপর জরিমানা। বোঝাই যাচ্ছে যে আপনি রিটার্ন সাবমিট করে আপনি প্রপারলি আপনার সমস্ত অ্যাসেট দেখার নেই। যেই ক্ষেত্রে কোনো নিবাসী অর্থাৎ বাংলাদেশি রেসিডেন্ট বিদেশে করদাতার রিটার্নে, বাংলাদেশি করদাতার রিটার্নে প্রদর্শিত নয় এরূপ কোনো বিদেশি সম্পদ, অর্থাৎ বাংলাদেশি রিটার্ন সাবমিট করছেন আপনি, বাংলাদেশি রেসিডেন্ট, হ্যাঁ, যে সংখ্যা সেন রেসিডেন্ট, কিন্তু বাইরে আপনার অ্যাসেট আছে। আমাদের দেশের অনেক সরকারি আমলাদের বাইরে অ্যাসেট থাকে, পলিটিশিয়ানদের থাকে, ব্যবসায়ীদের থাকে, এরকম অ্যাসেট আছে, এবং করদাতা উক্ত সম্পত্তি অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করিতে ব্যর্থ হন, অথবা উপস্থাপিত ব্যাখ্যা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক প্রতীয়মান না হয়, সেই ক্ষেত্রে উপকর কমিশনার বিদেশস্থ সম্পত্তির ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে উক্ত করদাতার উপর আরোপ করিবেন এবং আদায় করিবেন। অর্থাৎ 21 নম্বর সেকশনে বলা আছে, আপনি যদি বাংলাদেশের একজন নিবাসী অর্থাৎ রেসিডেন্ট, যিনি বাংলাদেশের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, কিন্তু সেই রিটার্নে আপনি উল্লেখ করেন নাই যে বাইরে কোনো অ্যাসেট আপনি অ্যাকোয়ার করেছেন, তো সেটার ব্যাখ্যা আপনি দিতে পারেননি, কীভাবে পেলেন, কি করলেন, তাহলে সেইটার উপরে আপনাকে পেনাল্টি করা হবে সমপরিমাণ। অর্থাৎ ওই অ্যাসেটটার একটা বাজার মূল্য উপকর কমিশনার, ডেপুটি ট্যাক্সেস অফ কমিশনার, ডেপুটি কমিশনার ট্যাক্সেস, উনি এই বাইরের সম্পত্তিটা একটা অ্যাসেসমেন্ট করে সেই সমপরিমাণ আপনাকে জরিমানা করতে পারেন।
উপধারা এই যে আপনার এই সেকশন 21 উপধারা 2 বলা আছে, উপধারা 1 বিধান এই আইন বা বাংলাদেশে বলবৎযোগ্য অন্য কোনো আইনের অধীন উদ্ভূত কোনো দায়কে ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ এইটা ছাড়াও যদি অন্যরকম কোনো মানি লন্ডারিং হয়, অন্য কোনো ঝামেলা, সেটা তার আইনে পড়বে। কিন্তু ইনকাম ট্যাক্স আইনে বলছে আপনি যদি কোনো অ্যাসেটকে অ্যাকোয়ার করেন ইন দ্য ফরেন কান্ট্রি, দেশের বাইরে, এবং সেটার উৎস আয় কীভাবে করেছেন প্রপার ব্যাখ্যা দিয়ে অ্যাসেটটাকে যদি ডিসক্লোজ না করেন, তাহলে ওই অ্যাসেটের বাজার মূল্য বিবেচনায় যেটা অর্থ পাওয়া যাবে সেটার উপর জরিমানা করা হবে। ধারা 21 সাবসেকশন মানে উপধারা 3 বলা আছে, উপধারা 1 অধীন জরিমানা আরোপের ক্ষেত্রে করদাতাকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ দিতে হবে। এখানে একটা ব্যাপার আছে, আর ডিসিটি চাইলেই হোমজিক্যালি কথাবার্তা বলা ছাড়াই বাইরে যে উনি খোঁজখবর নিয়ে অ্যাসেট দেখে সেটার উপর ট্যাক্স করবে এরকম না, একটা শুনানি আয়োজন করবে এবং এসএসসিকে অর্থাৎ করদাতাকে, যিনি রিটার্ন সাবমিট করছেন করদাতাকে অথবা ওনার অনুমোদিত ওনার রিটার্ন সাবমিটকারী যে হিয়ারিংয়ের জন্য ডাকতে হবে। সেকশন 21 সাবসেকশন 4 বলা আছে, উপকার কমিশনার উপধারা 1 অধীন আরোপিত জরিমানা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কোনো পরিসম্পদ ধারণ করিলে তাহা বিক্রয় বাজেয়াপ্ত করে কর আদায় করতে পারবেন। অর্থাৎ দেশের বাইরের প্রপার্টি তো উনি আনতে পারবেন না, উনি যেটা করতে পারবেন ওই ট্যাক্সটা যদি আপনার এসএসসি না দেয়, ও করদাতা যদি না দেয়, তাহলে তার বাংলাদেশের বা ডিসিটির আওতাভুক্ত কোনো প্রপার্টি যেটাকে পরিসম্পদকে উনি বাজেয়াপ্ত অথবা বিক্রয় করে ওই পাওনা টাকা ট্যাক্সের টাকাটা আদায় করতে পারবেন। সাবসেকশন 5 বলা আছে, যেই ক্ষেত্রে উপকার কমিশনের বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে করদাতার রিটার্নে অপদর্শিত বিদেশস্থ সম্পত্তি রহিয়াছে, সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির বিষয় দেশ ও বিদেশে তদন্ত করতে পারবেন। ওই যে আমি ইনস্পেকশন যে টিম আছে ডিসিটি নিজেও করতে পারবেন অথবা ইন্সপেক্টিং যে কমিশনারের যে টিম সেখান থেকেও সাপোর্ট নিতে পারবেন। বোর্ড রিটার্নে অপদর্শিত কোনো সম্পত্তি ধারণ প্রতিরোধে বা বিদেশে পাচারকৃত কোনো সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে কী করতে পারবে, যেইরূপ উপযুক্ত বিবেচনা করবে সেইরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারিবে বা উপকার কমিশনের নিম্নে নহেন অর্থাৎ ডিসিটির নিচে নন এরূপ কোনো আয়কর কর্তৃপক্ষকে অনুসন্ধান বা তদন্ত পরিচালনার নিমিত্তে সম্মতি প্রদান। ওই যে বললাম ইন্সপেক্টিং যে কমিশনার আছেন বা তার টিমের এডিশনাল ইন্সপেক্টিং ডিজি আছেন, ওনাদেরকে আপনার তদন্তের জন্য সম্মতি প্রদান অনুমতি প্রদানের ব্যবস্থা করতে পারবেন। এটা গেল 22 নম্বর সেকশনে বলা আছে সংরক্ষিত আয় রিটেন আর্নিংস। আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট করি এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের বাইরে আমরা চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে রিটেন আর্নিংস থাকে। এখানে বলা হয়েছে সংরক্ষিত আয় রিটেন আর্নিংস সঞ্চিতি রিজার্ভ, বিভিন্ন রকম ক্যাপিটাল গেইন বা অন্য ধরনের রিজার্ভ থাকে, উদ্বৃত্ত সারপ্লাস, বিভিন্ন সারপ্লাস ফান্ড থাকে ইত্যাদির উপর কর আরোপ। এই আইন বা আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনে যাহা কিছুই বলা থাক না কেন, যদি কোনো কর বর্ষে অ্যাসেসমেন্ট ইয়ারে কোম্পানি আইন 1994 অধীনে নিগমিত অর্থাৎ ইনকর্পোরেটেড এবং বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত অর্থাৎ কোম্পানি আইনের আরজেসির আন্ডারে ইনকর্পোরেটেড এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে বা কোনো তহবিলে সঞ্চিতি বা উদ্বৃত্তে তাহা যে নামেই অভিহিত হোক না কেন, পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধ নিট আয় হইতে অর্থ স্থানান্তর করিয়া থাকে এবং উক্ত স্থানান্তরিত অর্থের পরিমাণ পূর্ববর্তী করবর্ষের কর নেট পরিশোধ করের 70% অতিক্রম করলে তবে সেই করবর্ষে কোম্পানি কর্তৃক সেই পরিমাণ অর্থ স্থানান্তর করেছে তাহার উপর 10% কর প্রদান করতে হবে। অর্থাৎ সিম্পল, আপনি যে পরিমাণ লাস্ট ইয়ারে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের 69% পর্যন্ত যদি ট্রান্সফার করেন তাহলে সমস্যা নেই, 70% বা 70% পর্যন্ত অসুবিধা নেই। 70% ক্রস করলেই যে টাকাটা আপনার ট্রান্সফার হবে সেই অ্যামাউন্টের উপরে 10% হারে অতিরিক্ত কর দিতে হবে। এরপর আসেন 23 নম্বর সেকশন। 23 নম্বর সেকশনে বলা আছে এই আইন বা আপাতত বলবৎযোগ্য যে কোনো আইনে, এটার হেডিংটা কি স্টক বা স্টক ডিভিডেন্ড যেটা দেই আমরা, ডিভিডেন্ড ক্যাশ ছাড়া যদি স্টক ডিভিডেন্ড দিই স্টক লভ্যাংশের উপর কর আরোপ। এই আইন বা আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনে যাহা কিছুই বলা থাক না কেন, যদি কোনো আয়বর্ষে কোম্পানি আইন 1994 এর আন্ডারে রেজিস্টার্ড এবং বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক ডিভিডেন্ড বা স্টক লভ্যাংশ, ঘোষিত বা বোনাস শেয়ার বা
ঘোষিত হয় অথবা বিতরণকৃত নগদ লভ্যাংশকে অতিক্রম করলে অথবা নগদ লভ্যাংশ ব্যতীত কেবল স্টক লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করিলে সেই আয়বর্ষে কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক লভ্যাংশের 10% উপর ট্যাক্স দিতে হবে। এটা সিম্পল, আমি বুঝাই দিই, এটা এখানে একটু জটিল বলা আছে। আপনি যদি স্টক ক্যাশ দেন 10%, তাহলে আপনি যদি স্টক যদি 10 পর্যন্ত দেন প্রবলেম নেই। স্টক ডিভিডেন্ড যদি 15 দেন, অতিরিক্ত যে 5% স্টক ডিভিডেন্ড দিলেন তার আবার 10% ট্যাক্স দিতে হবে। অথবা আপনি এই বছর ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার বা পে করেনি, অনলি স্টক ডিভিডেন্ড দিচ্ছেন, তাহলেও আপনাকে যেটুকু দিবেন তার 10%। অর্থাৎ ক্যাশ যদি 10 দেন তাহলে 10 পর্যন্ত দিলে কোনো সমস্যা নেই, 10 ক্যাশ 10 স্টক দিলে সমস্যা নেই। বা 10 ক্যাশ স্টক ডিভিডেন্ড দিলেন 20, তাহলে অতিরিক্ত এই 10% উপর 10% ট্যাক্স দিতে হবে। অথবা আপনি ডিক্লেয়ার করার সময় ক্যাশ ডিক্লেয়ার করেননি, পুরোটাই স্টক দিচ্ছেন, তাহলে যে পরিমাণে স্টক দিবেন 3%, 5%, 10%, 20% যেটুক দিলেন সেটার উপরে অতিরিক্ত 10% স্টক ডিভিডেন্ড দিতে হবে। এটার কারণ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য এনকারেজ করা হয়েছে। স্টক ডিভিডেন্ড কিন্তু ওয়ান কাইন্ড অফ লিকুইডিটিং ডিভিডেন্ড হয়, এটা কিন্তু রিয়েল ডিভিডেন্ড হয় না। এরপর 24 নম্বর সেকশন, আন্ডার সেকশন 24, বিশেষ কর প্রদানে মাধ্যমে বিনিয়োগ বা আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন ইত্যাদি। যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিনিয়োগের উপর প্রথম তফসিলে নির্ধারিত হারে অথবা শর্তে কর পরিশোধ করিলে সেই বিনিয়োগের উৎস এই আইনের বিধান মোতাবেক ব্যাখ্যায়িত বলিয়া গণ্য করার বিধান রয়েছে, সেই ক্ষেত্রে উক্ত বিনিয়োগ উক্তরূপে ব্যাখ্যায়িত বলে গণ্য। অর্থাৎ আপনি যদি ফার্স্ট শিডিউল অনুযায়ী আপনার যদি প্রথম আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ফার্স্ট শিডিউল অনুযায়ী নির্ধারিত হারে আপনি যে ট্যাক্স দিয়ে দেন, আপনার ফার্স্ট শিডিউলের অনুযায়ী আপনি ট্যাক্স দিয়ে দিলেন। এখন এইখানে আপনার এটা বলা আছে সেকশন ফার্স্ট শিডিউলে ক্লিয়ারলি বলা আছে যে আপনার হচ্ছে যে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন, অর্থাৎ আপনি ইনকাম করেছিলেন, আগে কোনো কারণে ট্যাক্স দেওয়া হয় নাই, সেই বৈধ ইনকাম আনডিসক্লোজ ইনকাম সেটা ডিসক্লোজ করে নির্ধারিত যে বলা আছে যে কত % ট্যাক্স দিয়ে দিলেন, তাহলে ধরে নেওয়া হবে আপনার অন্য কোনো আইনে আর জিজ্ঞেস করা হবে না, এটাকে এক্সামশন দেওয়া আছে। এটা হচ্ছে বিনিয়োগের বিশেষ কর হার তফসিলের ফার্স্ট শিডিউলে বলা আছে। যেই ক্ষেত্রে প্রথম তফসিলে নির্ধারিত হারে কর এবং প্রযোজ্য অন্যান্য অর্থ পরিশোধ এবং তফসিলে বর্ণিত শর্ত সাপেক্ষে এই আইনের বিধান মোতাবেক কোনো ব্যক্তিকে কোনো অপদর্শিত আয় বা আয় প্রদর্শনের সুযোগ প্রদান করে আছে, সেই ক্ষেত্রে উক্তরূপে আয় প্রদর্শনের সুযোগ থাকে। অর্থাৎ এবারও 2024 সালের 24-25 যে ফাইন্যান্স অ্যাক্ট যেটা পাস হলো, বিল উত্থাপিত হয়ে পাস হয়েছে, সে পাশে বলা আছে যে আপনি আনডিসক্লোজ ইনকামকে ডিসক্লোজ করে নির্ধারিত আকারে ট্যাক্স দিতে, কখনো কোনো 7.5% থাকে, এখন আছে 15%। তো এইরকম যে হারে প্রযোজ্য সেই ক্ষেত্রে ট্যাক্স দিয়ে আপনি রিয়েল এস্টেট অথবা স্টক মার্কেটে বা অন্য কোনো বৈধ জায়গায় ইনভেস্ট করতে পারবেন আনডিসক্লোজ ইনকাম। এরপর হচ্ছে সেকশন 25। সেকশন 25 বলা আছে কর পরিগণনার বিশেষ বিধান। কর পরিগণনার বিশেষ বিধান হচ্ছে যেই ক্ষেত্রে অষ্টম তফসিলে, এখানে তফসিল 8 শিডিউল 8 অনুযায়ী কি বলা আছে, এখানে হচ্ছে বিশেষ বিধান সেকশন শিডিউল তফসিল অষ্টম মানে শিডিউল 8 বলা আছে, এখানে হচ্ছে 25 ধারা অনুযায়ী মানে এই আন্ডার সেকশন 25 অনুযায়ী বিশেষ বিধান বলা হচ্ছে যেই ক্ষেত্রে অষ্টম তফসিলে কোনো ব্যক্তি শ্রেণীর আয় পরিগণনার জন্য বা কোনো নির্দিষ্ট আয় পরিগণনার জন্য আপনার বিশেষ বিধান করা হয়েছে, সেই ক্ষেত্রে উক্ত আয় পরিগণনা করতে হবে। অর্থাৎ এইখানে আপনার বলা আছে যে কিভাবে আয় পরিগণনা হবে, সে অনুযায়ী হবে, অ্যামালগামেশনের সংজ্ঞা সহ বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন ফর টুডে।